ফাহমিদা খান মেহেরাবকে নিচে যেতে বলেছে, তাই মেহেরাব নিচে আসে। ফাহমিদা খান সোফায় বসে আছে। মেহেরাব তার সামনে গিয়ে বলে, কি জন্য ডেকেছেন? ফাহমিদা খান উঠে দাঁড়িয়ে বলেন, বসো এখানে, আমি এক্ষুনি আসছি। মেহেরাব সোফায় বসে ফাহমিদা খান চিকেনে চলে যায়। মিনিট 5 পরে তিনি হাতে পায়েসের বাটি নিয়ে এলেন। বাটিটা মেহেরাবের দিকে এগিয়ে দিয়ে বলেন, তোমার জন্য রান্না করেছিলাম। মেহেরাব পায়েসের বাটি হাতে নেয়, খায় না, বসে থাকে। যা দেখে ফাহমিদা খান কোমল কণ্ঠে বলে উঠে, মেহেরাব, জানি আমি তোমার মায়ের জায়গা কোনোদিনও নিতে পারবো না, তবে আমি যতদিন রব ততদিন তোমাকে ছেলে হিসেবেই যত্ন করে যাব। মেহেরাব মিনিট 2 নিশ্চুপ থেকে চামচ দিয়ে পায়েস মুখে দেয়, যা দেখে ফাহমিদা খান খুব খুশি হলেন। খুশিতে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মেহেরাব সেটা দেখার আগে তিনি শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলেন। এর একটু দূরের সিঁড়িতে দাঁড়িয়ে এই দৃশ্য নীরব দর্শক হয়ে দেখল চেনাহা। ভাবল, এই মা ছেলের দূরত্বটা কেউ কি শেষ করতে পারবে না? চেনাহা অনেকক্ষণ ভেবে মনে মনে ঠিক করলো, এই মা ছেলের দূরত্বটা তাকেই শেষ করতে হবে। রাত তখন 10টা। সবাই খাওয়ার দাওয়া শেষ করে যার যার মতো রুমে চলে গিয়েছে। সাদাব, সাইদা, মৌ আর চেনাহা এই 4 জনের ডাইনিং রুমে বসে কথা বলছে। অনেক দিন পরে সবাই একসাথে হয়েছে, তাই আড্ডা দিচ্ছে। এর মাঝে মেহেরাবকে ডাকার সিদ্ধান্ত নেয় সাদাব। ওকে ছাড়া ওদের আড্ডা দিতেও ইচ্ছে করছে না। সাদাব মৌকে বলে মেহেরাবকে ডেকে আনতে। সাদাব তখন মৌকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল, তাই মৌ যেতে অনীহা জানায়। সাদাব চেনাহাকে বলে মেহেরাবকে ডেকে আনতে। চেনাহার অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যায় মেহেরাবকে ডাকতে। মেহেরাবের রুমের সামনে এসে পর্দা হালকা করে সরিয়ে উকি দেয়। মেহেরাব তখন রুমে হেঁটে হেঁটে ফোনে কথা বলছিল। মুখে হালকা হালকা মুচকি হাসিও আছে। চেনাহা না চাইতেই কিছুক্ষণ মেহেরাবের দিকে তাকিয়ে থাকে, চোখ ফেরাতে পারে না। কি জন্য এভাবে তাকিয়ে আছে সেটাও অজানা। মেহেরাবের হুট করে চোখে পড়ে চেনাহাকে। এতক্ষণ খেয়ালই করেনি যে চেনাহা তাকে দেখছে। মেহেরাবের চোখে পড়তেই চেনাহা চমকে উঠল, যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। এই অনুভূতিটাই সবচেয়ে বেশি কাজ করছিল ওর ভেতরে। তড়িঘড়ি করে পর্দা ছেড়ে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ানোর চেষ্টা করলো। মেহেরাব ফোনে কথা বলছিল, কিন্তু চেনাহাকে দেখেই কথার গতি ধীর হয়ে এলো। ফোনের ওপাশে কি বলা হয়েছিল সেদিকে আর মন নেই। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, পরে কথা বলছি। ফোন কেটে ধীরে ধীরে চেনাহার দিকে ঘুরে দাঁড়ালো সে। এতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে কি দেখছিলে? চেনাহা গলা খারিক দিয়ে চোখ সরিয়ে বলল, তোমাকে ডাকতে এসেছি। সবাই ডাইনিং রুমে বসে আছে, ডাকতে এসে লুকিয়ে উকি দিচ্ছিলে কেন? এই প্রশ্নে চেনাহা অপ্রস্তুত হয়ে পড়ে। একটু রাগ মিশিয়ে উত্তর দেয়, দরজা খোলা ছিল তাই দেখছি, এত লুকানোর কি আছে? মেহেরাব ধীরে ধীরে এগিয়ে এসে দরজার কাছে দাঁড়ায়। চেনাহার আর পেছনে যাওয়ার জায়গা নেই। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধক ধক করতে থাকে। তাহলে দাঁড়িয়ে থাকলি কেন? ভেতরে এসে বলতে পারতে। চেনাহা বিরক্ত হয়ে বলে, আপনার রুমে ঢুকতে আমার কোনো আগ্রহ নেই। মেহেরাব হালকা হাসলো।
সেই হাসিটা অদ্ভুত না পুরো ঠান্ডা, না পুরো সিরিয়াস। কিন্তু তুমি তো এসেছই। দরজার ভেতরে পা দেয়নি। দরজার ভেতরে পা না দিয়েই কি রুমে আসা যায় না? সেনাহা আর কথা বাড়াতে চায় না, মুখ শক্ত করে বলে, সবাই অপেক্ষা করছে, আসবেন তো? মেহরাব কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। সেই তাকানোর কোনো রাগ নেই, আবার পুরোপুরি নির্লিপ্ত নয়। তারপর ধীরে বলে, যাচ্ছি। আগে তুমি যাও। চেনা এক মুহূর্ত দেরি না করে ঘুরে হাঁটা দেয়, কিন্তু দু কদম যেতেই মেহরাবের গলা শুনতে পায় সেনাহা। থমকে দাঁড়ায় সে। আবার কি? আজকে তুমি চুলে ব্যথা পেয়েছিলে? এই প্রশ্ন সেনাহা আশা করেনি। একটু থেমে উত্তর দেয়, পেয়েছিলাম। আমি ইচ্ছা করে দেইনি। এই কথাটা শুনে সেনাহা অবাক হয়ে যায়। কিছু বলতে গিয়ে ও বলে না, শেষে শুধু বলে, জানি। তারপর দ্রুত সিঁড়ির দিকে চলে যায়। ডাইনিং রুমে ঢুকতেই সাদাব হেসে বলে, এত দেরি কেন? ভাইয়া কি আসবে? আসছে। মো মুচকি হেসে সেনাহার দিকে তাকায়। আপু, তোমার মুখ লাল কেন? গরম লাগছে? এই বলে সেনাহা পাশ ফিরিয়ে বসে। ঠিক তখনই মেহরাব ডাইনিং রুমে ঢোকে। সবার চোখ একবার তার দিকে যায়। মেহরাব এসে সাদাফের পাশে বসে। একবার চোখ চলে যায় সেনাহার দিকে। সেনাহা ইচ্ছে করে তাকায় না। কথাবার্তা, হাসি, গল্প সব চলতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে সেনাহা আর মেহরাব দুজনের ভিতরে ভিতরে অস্থির। একজন আরেকজনের উপস্থিতি টের পাচ্ছে প্রতিটা মুহূর্তে। কিছুক্ষণ পর সাইদা বলে, আমি আর মৌ উঠছি, মাথা ব্যথা করছে। সাদাফ উঠে দাঁড়ায়, আমিও যাই, কাল সকালে বের হতে হবে। ডায়েরি রুমে থেকে যায় শুধু মেহরাব আর সেনাহা। কয়েক সেকেন্ড নীরবতা। সেনাহা উঠে দাঁড়াতে নিলে মেহরাব বলে, বসো। কথা নেই আমার। আমার আছে। সেনাহা অনিচ্ছা নিয়েই আবার বসে। কি কথা? মেহরাব একটু থেমে বলে, তুমি আমাকে যতটা খারাপ ভাবছো আমি ততটা খারাপ নই। সেনাহা ঠোঁট বাঁকায়, সেটা আপনার ধারণা। তোমার ধারণা বদলাবে আমি চেষ্টা করছি না। মেয়েরা হালকা এসে বলে, আমি করছি। এই কথার কোনো উত্তর সেনার কাছে নেই। বুকের ভেতরটা আবারও অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সে উঠে দাঁড়িয়ে শুধু বলে, শুভরাত্রি। শুভরাত্রি সেনাহা। মেহরাবের চোখে চোখ পড়তেই সেনাহা চোখ নামিয়ে রুমে ঢুকে। মেহরাব ফোন কানে নিয়ে বলে, কিছু বলবে? হ্যাঁ, আপনাকে নিচে ডাকছে। কে? আসলে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তো সবাই আপনাকে ডাকছে। তুমি গিয়ে বলো আমি আসছি। সেনা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। সেনা রুম থেকে বেরিয়ে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বিড়বিড় করে বলে উঠে, ছি স্নেহা, তুই কিনা ওই বজ্জাত লোকের দিকে তাকিয়েছিলি? তোর চোখ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে স্নেহা, ভালো হয়ে যাচ্ছে না। বিড়বিড় করে কথা বলতে বলতে নিচে ডাইনিং রুমে চলে আসে। সাইদার পাশে বসতে বসতে বলে, ভাইয়াকে ডাকতে গিয়ে দেখি ফোনে কথা বলছে। পরে ওনাকে নিচে আসতে বললাম, উনি বলল একটু পরে আসবে। সাইদা মাথা তুলে বলে, তাহলে আসবে। আর সেনহা, তুই কি মেহেন্দি লাগাবি? আয় লাগিয়ে দেই। সেনা হাত বাড়িয়ে দিয়ে বলে, দিয়ে দাও। না, করব না। সাইদা হেসে সেনাহার হাতটা ধরে মেহেন্দি দিতে থাকে। পাশে থেকে সাফাত মুখ বেঁকিয়ে বলে উঠে, তোরা ভাই কেমন জানি সাজুগুজু, মেহেন্দি, নেলপালিশ ছাড়া থাকতেই পারিস না। সেনাহা বলে, ভাইয়া তুমি এগুলো বুঝবে না। সাদাব গা সারা ভাব নিয়ে বলে উঠে, না বাবা, আমি বুঝতেও চাই না। সেনাহা, মৌ, শোন, বলো। ধর তোদের যদি বিয়ে হয়
তারপর যদি তোদের স্বামী তোদেরকে সাজুগুজু করতে না দেয়, মেহেন্দি পরতে না দেয়, তখন কি করবি? মৌ কটমট দৃষ্টিতে তাকায় সাদাফের দিকে, আর সিনহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠে, তখন আর কি করব? ওই স্বামীকে হাত পা ভেঙে শুয়ে রাখবো। সাদাফ অবাক হওয়ার ভঙ্গিমায় বলে, বাহ, তুই তো কিছু করবি। স্বামীকে যদি হাত পা ভেঙে শুয়ে রাখিস তাহলে খাবি কি? সেনাহা দাপটি দাঁত বের করে বলে, কেন, স্বামীর কিডনি তো আছেই, কিডনি দুটো বিক্রি করে দিব, ঝামেলা শেষ। আসলেই তোর বুদ্ধি তুলনা নেই, একেবারে গোবর মার্কা বুদ্ধি। এই কথা শুনতে চেনা পাশে থাকা কুশল হাতে নিয়ে সাদাপের দিকে ছুঁড়ে মারে। সাদাপ সেটাকে ক্যাচ করে হেসে হেসে বলে, তোর স্বামীর কপালে সত্যি দুঃখ আছে রে। ওদের হাসি ঠাট্টার মাঝে মেহরাব এসে বসে সাদাপের পাশে। সাদাপের কাঁধে হাত রেখে বলে উঠে, কার স্বামীর কপালে দুঃখ আছে? কার আবার? ওই দুই মহাপ্রাণীর। মৌ আর সেনাহা দুজনেই রেগে যায়। মৌ রাগ সামলাতে না পেরে উঠে এসে সাদাপের কাছে এসে দাঁড়ায়, নিজের মেহেন্দি পরা হাতটা সাদাপের শার্টের কাছাকাছি এনে বলে উঠে, তোমার চকচকে শার্টে মেহেন্দি লাগিয়ে দিব। সাদাপ একটুখানি সরে গিয়ে বলে উঠে, খবরদার, যদি দাগ লেগে যায় তোর খবর আছে। আরো মজা করবে আমাদের সাথে? না বোন, সরে যা প্লিজ, লক্ষ্মী বোন আমার। মেহরাব তখন মৌয়ের হাত ধরে টেনে নিজের পাশে বসায়। সাফাদও মৌয়ের থেকে একটু দূরে বসে। বলা তো যায় না এই মেয়ে আবার সত্যি সত্যি মেহেন্দি না লাগিয়ে দেয়। সবার কথা বলা শেষে যে যার যার মতো রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একই সাথে সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। সেখানে মেজবা আর মৌ কথা বলতে বলতে যাচ্ছে। দুজনের পেছনে সেনাহা মেহরাবকে দেখতে দেখতে যাচ্ছে। মৌ আর সেনাহা রুমে চলে আসে। সেনাহা হাত ধুতে চলে যায় ওয়াশরুমে। বেসিনে হাত ধুতে ধুতে আয়নায় তাকায়, মনে মনে মেহরাবের কথা ভাবতে থাকে। এদিকে মৌ সেনাহাকে ডাক দেয়, আপু তোমার হলো? সেনাহা সাথে সাথে ভাবনার আদলে থেকে বেরিয়ে বলে উঠে, আসছি। সেনাহা রুমে চলে আসে, সেই সাথে মৌ ওয়াশরুমে হাত ধুতে চলে যায়। সেনাহা রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে শীতটা এখন একটু কমে এসেছে। সূর্যের কিরণও ধীরে ধীরে কুয়াশার সাথে মিলিয়ে যাচ্ছে। আজ মেবার আগে ঘুম থেকে উঠে গিয়েছে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে রহিমা আন্টি চিকেনে কাজ করছে। তিনি মেহরাবকে দেখে মাত্রই বলে উঠেন, কফি বানিয়ে দিব? না, একটু পরের দিন, আমি একটু বাগান থেকে আসছি। মেহরাব সদর দরজা খুলে চলে যায় বাড়ির বাহিরে। বাগানে এসে দোলনায় বসে। আজকের সকালটা কেন যেন সত্যি মেহরাবের কাছে একটু আলাদা রকমের সুন্দর লাগছে। ওদিকে দূর থেকেও যেন মেহরাবকে একজোড়া চোখ পরখ করছে। তা মেহরাবের অজানা, আসলেই অজানা। সেনাহা রুমের ব্যালকনির দরজা খুলে চুল ব্রাশ করছিল আর তাকে আনমনে দেখে যাচ্ছিল। মেহরাব সেদিকে কোনো খেয়ালই করেনি। মেহরাবের ফোনে কল আসে। মেহরাব কল রিসিভ করে কথা বলতে বলতে উঠে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মেহরাবের চোখ যায় দোতলায় মৌয়ের রুমের ব্যালকনির দিকে। মেহরাব দেখার সিনহা তৎক্ষণাৎ সরে দাঁড়ায়, নিজেকে আড়াল করে ফেলে। মেহরাব ব্যালকনির দিকে তাকিয়ে মুচকি হাসে। কথা বলতে বলতে অন্য সাইডে চলে গেছে। সিনহা মিনিট দুই পরে একটু উকি দিল।
মেহরাবকে তখন বাগানে দেখতে পেল না। মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। ব্যালকনিতে এসে মনে মনে বলে, সেনাহা, তোর নজর শেষমেশ ওই দিকেই গেল। ছেলেটাকে তো তুই আগে দেখিসনি, একদিনের ভিতরেই ছেলেটাকে চোখে হারাচ্ছিস। এই বলে সেনাহা পুরো বাগানে এদিকে ওদিকে তাকায়, কিন্তু মেহরাবকে দেখতে পায় না। সেনাহা বেতের চেয়ারে ধপ করে বসে বিড়বিড় করে বলে, আমি কি তাহলে সত্যি ওনাকে চোখে হারাচ্ছি? সকালবেলা খাবার খাওয়ার সময় মেহরাব আর সেনাহা পাশাপাশি বসে। সেনাহা মনে মনে একটু খুশি, তবে তা প্রকাশ করার কোনো ইচ্ছেই হচ্ছে না। মেহরাবও গম্ভীর হয়ে খেতে শুরু করে। খাওয়ার মাঝে সেনাহার মাথায় বদবুদ্ধি এসে চাপে। খেতে খেতে মেহরাবের পায়ে পাড়া দেয়। মেহরাব আর চোখে তাকায় সেনাহার দিকে, কিন্তু স্নেহার কোনো প্রতিক্রিয়া নেই। মেহবার বিষয়টা আমলে না নিয়ে খেতে শুরু করে, মনে করে হয়তো ভুলে লেগে গিয়েছে। মিনিট দুয়েক পরে স্নেহা আবারও মেহবারের পায়ে পাড়া দেয়। মেহবার এবার শিওর যে এটা ভুল করে নয়, ইচ্ছে করে। মেহবারও তো কম নয়, সে উল্টো স্নেহার পায়ের উপরে পা দিয়ে রাখে। স্নেহা পা সরাতে চাইলে পারে না। মেহবার ছেনার দিকে তাকিয়ে বাঁকা হাসে। ছেনাহা মনে মনে বলে, এবার ফেঁসে গিয়েছি, ধুর ছাই, কি জন্য যে খোঁচাতে গেলাম। খাবার খাওয়ার পর্ব শেষ হতেই নাফিসা বেগম বাড়ি চলে যাওয়ার কথা জানান, কিন্তু ছেনাহার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না। কালকে থেকে ছেনাহার আবার কলেজ খোলা, বাড়ি যেতেও হবে। কিন্তু মেহরাবকে দেখার তীব্র লোভ জাগছে তার। অল্প সময়ের মধ্যে মেহরাবকে ভালোবেসে ফেলেছে, বলতে গেলে এক দফায় ভালোবেসে। সেনাহা তার মাকে জানায় এখন যাবে না, বিকেলে যাবে। নাফিসা বেগম আর কি বলবেন, মেয়ে যখন বলেছে বিকেলে যাবে তাহলে তাই। মেহরাবও সেখানে ছিল, সে স্নেহার না যাওয়ার কারণও বুঝতে পেরেছে। মেহরাবও দেখতে চাচ্ছে স্নেহা কি করে। এটা শিওর স্নেহা তো তার উপরে ফিদা, ওর হাবভাবই বলে দিচ্ছে। মেহরাব সেনার দিকে এক নজর তাকিয়ে উঠে রুমে চলে গেল। স্নেহা মেহরাবের যাওয়ার দেখে মনে মনে বলে, লোকটা এক জায়গায় বসে থাকতে পারে না, এত জায়গা বদল করা লাগে কেন ওনার, তাই বুঝি না। আর একটু বসে থাকলে কি এমন ক্ষতি হতো? মেহরাব চলে যাওয়ার পরেই রহিমা আন্টি কফি নিয়ে এলেন। মেহরাবের জন্য এনেছেন, কিন্তু মেহরাব মাত্র উপরে চলে গেল। রহিমা আন্টি যেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবেন, ঠিক তখনই স্নেহা সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে বলে, আন্টি কফি কার জন্য? মেহরাবের জন্য। স্নেহা হালকা এসে বলে, আমিও ওই রুম হয়ে ময়ের রুমে যাব, কফিটা আমাকে দিন, আমি যাওয়ার সময় দিয়ে যাব। ঠিক আছে, এই নাও। স্নেহা কফির মগটা হাতে নিয়ে খুশি মনে মেহরাবের রুমের দিকে চলে গেল। রুমের সামনে এসে পর্দা সরিয়ে বলে, ভাইয়া আসবো? মেহরাব সেনার দিকে তাকিয়ে বলে, এসো। স্নেহা এগিয়ে গিয়ে কফিটা মেহবারের দিকে দেয়। মেহরাব কফি হাতে নিয়ে বলে, তুমি বানিয়েছো নাকি? স্নেহা মুখে হাসি ফুটিয়ে বলে, না, আংটি বানিয়েছে। মেহরাব কফিতে চুমুক দিয়ে বাঁকা হেসে বলে, ও, এই জন্যই তো বলি আমার শত্রু আমার জন্য কফি আনবে। শত্রু তো শত্রুই হয়। স্নেহা কোমরে হাত গুজে বলে, কি বললেন আপনি? কেন, বয়রা নাকি? শুনতে পাওনি আপনি বয়রা? মেহরাব হেসে বলে, আমি স্পষ্ট সব শুনতে পাই। তোমার মতো এক কথা দুবার রিপিট করতে বলতে হয় না আমার। ওসব ছাড়ুন, এখন বলুন আমাকে শত্রু বললেন কেন? তো কি করব? মীর জাফর। স্নেহা কিছু বলতে যাবে, ঠিক তখন তাকে ডেকে উঠে ফাহমিদা খান। স্নেহা মেহরাবের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মেহরাব তখন তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠে, শত্রুকে শত্রু বলবো না তো কি বলবো? আমার সব কিছু কেড়ে নিয়ে বসে আছে, আবার তাকে শত্রু বললেও দোষ। কথাটা বলে মেজবাহ বিছানায় আয়েসি ভঙ্গিতে বসতে বসতে তাচ্ছিন্ন হাসি দিয়ে বিড়বিড়
করে বলে, স্নেহা তুমি এই যে একটু পর পর এসে আমাকে দেখে যাও, আড়াল হতে আমায় দেখো, আমি বুঝতে পারি, সব বুঝতে পারি, তুমি টেরও পাচ্ছ না। তুমি ঠিক করতে যাচ্ছ, তবে সময় হোক তুমিও বুঝতে পারবে। তাহলে ভালোবাসার মাঝেই প্রতিশোধের খেলাটা শুরু করা যাক। এই বলে মেজবার নিজেই হেসে উঠল। দুপুর 2টা, স্নেহা আর একটু পরে রেডি হয়ে চলে যাবে। এখন দুপুরের খাবার খেয়ে রেস্ট নিচ্ছে সবাই। স্নেহা ডাইনিং রুমে মৌয়ের সাথে বসে কথা বলছিল। সেই সকালের পরে মেহরাবকে আর নিচে দেখতে পায়নি। নেচেই নামেনি, বলতে গেলে দুপুরের খাবারটা রুমে খেয়েছে। সেনা এদিক ওদিক তাকাচ্ছিল যদি বের হয় মেহরাব। মারুফুল খান দুপুরের খাবার খেয়ে রুমে শুয়েছিলেন। ঠিক তখন ফাহমিদা খান রুমে এলেন হাতে শাড়ি নিয়ে। ছাদে মেলে দিয়েছিলেন, এখন এগুলো ভাঁজ করে তুলে রাখবেন। ফাহমিদা খান বিছানার এক কোণে বসে শাড়িগুলো ভাঁজ করছেন। মারুফুল খান উঠে বসলেন, ফাহমিদা খানের দিকে তাকিয়ে ভাবুক গলায় বলে উঠেন, আচ্ছা ফাহমিদা, মেহরাবের হুট করে ফিরে আসা তোমার কাছে খটকা লাগছে না? ফাহমিদা খান হালকা এসে বলে উঠেন, খটকা লাগবে কেন? ছেলেটায় দেশে এসেছে, এতে আবার খটকা কিসের? তোমার যত সব ভুলভাল কথা। মারুফুল খান চুপ করে নিজেই ভাবতে লাগলেন, তার কাছে সত্যি খটকা লাগছে মেহরাবের আশা। কোনো রিজন ছাড়া মেহরাব তো আসার কথা না। এদিকে নাফিসা বেগম তখন সেনাহাকে রেডি হতে বললেন। সেনাহা রেডি হওয়ার জন্য উপরে চলে এলো। মৌয়ের রুমে ঢোকার আগে মেহরাবের রুমের সামনে এসে দাঁড়ালো। উকি দিয়ে দেখলো মেহরাব রুমে নেই। সিনহা ঘুরে দাঁড়িয়ে ভাবতে লাগলো মেহবার কোথায় যেতে পারে। ভাবতে ভাবতে সিনহার মেহবারের দরজা হালকা হেলান দিয়ে দাঁড়ায়। এর কিছুটা দূরে মারুফুল খান সিনহাকে ডাক দেন। সিনহা যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখন রুমের ভিতরে থেকে মেহবার সিনহার চুলের বেনি ধরে টান দেয়। মারুফুল খান স্পষ্ট দেখতে পেলেন সিনহাকে রুমের ভিতরে থেকে টান দিয়েছে। তিনি পুরো ব্যাপারটা দেখতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। সিনহা আচমকা টান সামলাতে না পেরে পরে যেতে নিলে মেহরাবের শার্ট খামচে ধরে। মেহরাবও সিনহার কোমরে হাত রেখে সিনহাকে ধরে। মারুফুল খান দুজনকে এই অবস্থায় দেখে বাকরুদ্ধ।